শেখ হাসিনা ভারতবর্ষে পালিয়ে আসেননি, তাকে মিলিটারি প্লেনে করে আনা হয়েছে এবং শেখ হাসিনা ওখানে থাকলে তাকে মেরে ফেলা হতো। এটা শেখ হাসিনা না হয়ে যদি খালেদা জিয়া হতো তাহলেও কিন্তু হয়তো এই ঘটনাটাই ঘটতো। দ্বিতীয়ত, এটা ভারতের সম্মিলিত সিদ্ধান্ত, অপোজিশন, রুলিং পার্টি সবাই মিলে তাকে রেখেছে। সুতরাং এই জায়গাটা কোনো একেবারে মানে আমার দেশের দিক থেকে বিতর্কের ঊর্ধ্বে একতরফা ভাবে বাংলাদেশ দেয়, একতরফা ভাবে। আমার এখানে আমি এক্সট্রিমিস্ট পুষবো আর তোমাকে ভয় দেখিয়ে আদায় করব, এই পলিটিক্সটা চলবে না। এটা একটা ভার্জে পৌঁছে যাচ্ছে, মানে পাহাড়ের কিনারায় পৌঁছে যাচ্ছে কোথাও। সেটা কবে হবে আমি জানি না, কিন্তু এর বাস্ট আউট হবেই হবে। একটা পরিস্থিতিতে ভারতকে রিয়াক্ট করতে হবে। তার উপর তার নিজের দেশের চাপ বাড়ছে, তার পাশটা ক্রমাগত অগ্নিগর্ভ হয়ে উঠছে। তাকে কোনো একদিন এতে জল ঢালতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এই কোনো একদিনটা আজ, কাল না পরশু আমি জানি না, সেটা দেশ যারা চালায় তারা ঠিক করে। কিন্তু বাংলাদেশ, হ্যাঁ জি সরি, তার রূপটা কেমন হতে পারে? তার রূপ দেখুন, ঠান্ডা তো করতে হবে, সেজন্যই জল ঢালার কথাটা বলেছি। দিল্লিতে এই মুহূর্তে কি চলছে আপনি যতদূর জানেন এবং কি অবস্থায় আছে সার্বিক পরিস্থিতি? পরিস্থিতি কন্ট্রোলেই আছে। একটা দুদিক থেকে আমি সংক্ষেপে যদি বলি যে গত 1.5 বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে ভারতের বিরুদ্ধে যে উস্কানি, সেটা শুধু বক্তব্যে নেই, নানান ধরনের কাজে আছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বিজয় দিবসের দিন গুলশান 2 থেকে বাড়িধারার রাস্তাটার নামকরণ করা হয়েছে ফেলানি রোড, ফেলানি অ্যাভিনিউ, বিজয় দিবসের দিন। এবং ক্রমাগতভাবে বিজয় দিবস এবং ভারত সেটা নানান ভাবে আজকাল ওখানকার টেলিভিশনে নানান ধরনের জিনিস উঠে আসছে যেগুলো 1.5 বছর ধরে চলছে। তো তাতে কোনো, আমরা তো ভারতের দিক থেকে, মানে আমি সরকারি বলছি না, জনমানুষের দিক থেকে তো কিছু ফেসবুকে বক্তব্য ছাড়া কোনো ধরনের কোনো রিয়াকশন সেভাবে নেই যে কোনো একজন বাংলাদেশিকে পাওয়া হলো, তাকে মারা হলো, যা ধরনের কোনো ঘটনা ঘটেনি, সবকিছুই ঠিক ছিল। এখন এর ওপর যেটা ঘটেছে, গোদের ওপর বিষ ফোঁড়ার মতো, যে একটা মানুষকে সে মূলত, মানে আমি লেট মি কাট দ্য চিজ, যে সে হিন্দু বলে তাকে নগ্ন করে মেরে, নগ্ন করে জীবন্ত অবস্থায় গাছে ঝুলিয়ে তাকে আগুন লাগানো হয়েছে। কোথাও মানুষের ক্ষোভটা আর চেপে থাকছে না। আপনি যদি টুইটারে যান আপনি দেখতে পাবেন, আমি বড় বড় কলামনিস্টদের কথা বলছি, মিনহাজ মার্চেন্ট, বরখাদাত, আপনি জানেন বরখাদাতকে কোনোভাবেই আপনি মোদির সঙ্গে রাখতে পারবেন না। বরখাদাত নিউ ইয়র্ক টাইমসে লেখেন, নানান জায়গায় লেখেন। তো বরখাদাত তার ওনার মোজো স্টোরিতে যদি এই বিজয় দিবস কথা হচ্ছিল এবং বাংলাদেশ থেকে যিনি গেছেন তিনি ওই ভারত সম্পর্কে ওই বিজয় ঘিরে, আপনার লিবারেশন ঘিরে তার বক্তব্য, তো সেটাতে উনি খুব মানে রিয়াক্ট করেছেন। আজ সকালেই কথা হলো, তো আপনি দেখবেন যে একটা ভারতের লোক, মানুষ রেগে যাচ্ছে। আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু দিল্লিতে হয়নি, আপনি ভুল দেখছেন। আপনার বরং দেখা উচিত যে জায়গাটাকে, সেটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা এমন একটা রাজ্য যে ভারত, বাংলাদেশ যেমন ভারতের পেটের ভেতর থাকে, ঠিক একইভাবে ত্রিপুরা বাংলাদেশের পেটের ভেতর থাকে। এই রাজ্যের যে রাজা, এখন রাজা নন, ছিলেন যারা, প্রদ্যুৎ মাণিক্য, তার একটা দল আছে টিপ্রা, যেটা ত্রিপুরার যে এই যে যারা আদিম জনগোষ্ঠী তাদের জন্য। তো তারা সেখানে বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ করার জন্য রীতিমতো আন্দোলন করেছে এবং তারা যথেষ্ট, মানে তারা ক্ষিপ্ত একেবারে ওখানে। তো আমি বরং বলবো আপনি দিল্লিকে নেবেন না, তার 2-3 দিন আগের থেকে যে হচ্ছিল সেটাকে ধরুন। ঠিক আছে, আমি আপনার কথাগুলো অবশ্যই বিবেচনা নিতে চাই, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে এটি আমাদের গায়ের স্পর্শম দাঁড়িয়ে যায়, ঘেন্নায়, লজ্জায়, হিংস্রতায়, ভয়ঙ্কর যে পরিবেশ সৃষ্টি করে এটি করা হয়েছে। অবশ্যই এটি
মানুষ হিসেবে আমরা নিন্দা জানাই না, আমরা লজ্জিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যখন কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে নির্যাতনের শিকার হন বা এই ধরনের আক্রমণের শিকার হন, কেন আমরা মানে ভারত কেন সেটাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে সবসময় ট্রিট করার চেষ্টা করে? আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, মাত্র কয়েক মাস আগে আহ বাংলাদেশের দৌলতদিয়া নামে একটি এলাকা আছে, সেখানে আহ ভিন্ন মতাবলম্বী, মুসলমান ধর্মের মধ্যেই ভিন্ন মতাবলম্বী একজন মানুষের মরদেহ কবর থেকে তুলে সেটিও পুড়িয়ে দেওয়া হলো। মানে উগ্রবাদী গোষ্ঠীর কাছে তো কোনো ধর্ম, কোনো জাতপাত থাকে না। তো এটি তো মুসলমান ধর্মের মধ্যেও হচ্ছে, এই বাংলাদেশে একটা উগ্রবাদী গোষ্ঠী তো আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু যখন কোনো হিন্দু মানুষরা এই ধরনের আক্রমণের শিকার হন, কেন আমরা সেটাকে বাংলাদেশি, আমরা মানে ভারত, আমি ভারতের কথা বলছি, বা আমাদের একটু বিশেষ অংশ আছে তারাও এটি বলে, কেন ওই মানুষগুলোকে বাংলাদেশি হিসেবে ট্রিট না করে সংখ্যালঘু হিসেবে ট্রিট করেন আপনারা, মানে ভারতের মানুষের কথা বলছি। খুব ভালো কথা, খুবই ভালো প্রশ্ন। প্রথম উত্তর হচ্ছে যে ধরুন ভারতবর্ষে নানান ঘটনা ঘটে, নানান ধরনের ঘটনা ঘটে সংখ্যালঘুর উপর, মুসলমান ধর্মের মানুষের ওপর ঘটে, 140 কোটির দেশ। তো যখন ঘটে সেটাকে ঘিরে আমাদের এখানেও বিশাল কথাবার্তা হয়, বিশাল হয় বাংলাদেশ অব্দি পৌঁছবার আগে। তো বাংলাদেশে এটার যে প্রচারটা হয় সেটা হচ্ছে যে ভারতে, আমি একটু একদম ওই ওয়ান্স অ্যাগেইন কাটিং দ্য চিজ, যে ভারতে মুসলমানকে মারা হচ্ছে। এবং যদি আপনি দেখে থাকেন যে দীপু দাসের ঘটনার প্রেক্ষিতে যখন আমাদের থেকে যখন তাকে ইয়ে করা হলো, সরকার থেকে যখন সেটার একটা প্রতিবাদ করা হলো, তাতে বলা হয়েছে যে বাংলাদেশ, এর আগের দিন যে ঘটনাটা ঘটেছিল বাংলাদেশ হাই কমিশনের সামনে দিল্লিতে, সেটা কিন্তু বেসিক্যালি 10-15 জনের বেশি ছিল না, আমি খবর নিয়েছি। তারা প্লাকার্ড হাতে দাঁড়িয়েছিল, কিছুই করেনি। তাতে তাদেরকে হিন্দু চরমপন্থী বলে দেওয়া হলো, অর্থাৎ ইসলামিক এক্সট্রিমিজমকে ডাউন করে দেওয়া হলো, নর্মালাইজ করা হলো। এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অবশ্যই দেখছি, আপনি শুধু দৌলতিয়ার ঘটনা বলছেন, তারপরেও ঘটনা ঘটেছে বাউলদের চুল কেটে দেওয়া, রাইট, রাইট। 80টার ওপর মাজার ভাঙা হয়েছে। আমি জানি 50টার মতন। আমার ভুল, জি। হ্যাঁ, না না, আমি তো থেকে বলছি, কাগজ দেখে বলছি, আপনি ওখানকার মানুষ, আপনি আরো বেশি জানবেন। ঢাকা শহরে কিছুদিন আগেই, মাস 2 আগে, আমি ইভেন্টটা ভুলে যাচ্ছি, যেখানে একটা বড় সমাবেশ হয় যাতে বিএনপির সালাউদ্দিন ছিলেন সেখানে, এবং সেই স্টেজে আরো অনেক সমস্ত এনসিপি ইত্যাদি সব নেতা ছিল। এখন সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশকে ইসলামিক হতে হবে, এবং আহমেদিয়া, তারা তো মুসলমান, তাদেরকে অমুসলিম হিসেবে গণ্য করতে হবে। আপনার দেশের একটা বড় কোম্পানির ওনার আহমেদিয়া, এগুলো আমরা জানি। কিন্তু আমরা যখন মানে এবং আমাদের দেশে আপনি জানেন যে পাকিস্তানের গায়ক আদনান সামি, উনি একজন আহমেদিয়া, উনি আমাদের দেশে এসে থাকেন, আমাদের দেশের নাগরিকত্ব নিয়েছেন। তো এগুলো আমরা জানি, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন এই কথা বলেছি, আপনি দেখুন, মানুষ, একটা প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষের ক্ষোভের জায়গাটা আপনি আটকাতে পারবেন না যখন একজন এভাবে হিন্দু ঘটনা ঘটবে। দ্বিতীয়ত হচ্ছে যে কারণে ঘটনাটা এবারে বেশি হচ্ছে মানুষের ক্ষোভ, এবং আমি বলবো ব্যক্তিগতভাবে আমার নিজেরও ক্ষোভ, তার কারণটা হচ্ছে যে গত 1.5 বছর ধরে যখন প্রথম ঘটনা ঘটা শুরু হলো, তারপর যখন আমরা বলতে শুরু করলাম, তখন ইউনূস প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হলো ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার, এরকম কোনো ঘটনা এখানে ঘটছে না। এবং ডক্টর ইউনূস একটা ইন্টারভিউতে গিয়ে বললেন, ঠিক যেটা আপনি বলছেন, যে সবাই বাংলাদেশি, হিন্দু মুসলমান কেন হবে, আমরা তো শুনতে চাই এটা। কিন্তু যখন একজন, আমি নাম করছি না, একজন কলামনিস্ট, তিনি টিভিতে একটা ভালো কথা বলেছেন যে গত 15 মাসে কতজন হিন্দুর কথা হয়েছে, চাকরি পেয়েছে। আমরা জানি যে কিছু পুলিশের চাকরি গেছিল এবং তার মধ্যে এক গাদা হিন্দু ছিল। তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আমরা খবর পাচ্ছি, সবই জানছি কি ঘটছে ওখানে, এবং সেগুলোকে বলা হচ্ছে এই ধরনের কথা। আপনারা বললে কি বলা হয়, মানে তার উদাহরণ হচ্ছে, যেহেতু মাহবুব মোর্শেদ বোধহয় উনি কথাটা বলেছিলেন, তাই সঙ্গে সঙ্গে ফেসবুকে খাপ পঞ্চায়েত বসে গেল যে
অপপ্রচার হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। সুতরাং আপনি যদি কোনো কথাই না মানেন যে ঘটনা ঘটেইনি, এরকম কোনো ঘটনা ঘটছে না বাংলাদেশে, বাংলাদেশে স্বর্গসুখ আছে, তাহলে কখনো তো আপনার যে ভেঙে পড়া সমস্ত সিস্টেম, তারপরে তাহলে কি হবে? এবার আমার দিকে যখন আমাদের দেশের লোক এগুলো দৈনন্দিন দেখছে, সে কানে যা শুনছে আর আপনাদের যা বক্তব্য শুনছে সেটা দেখছে, সে রেগে যাচ্ছে, সরকারের ওপর চাপ বাড়ছে। সরকার তো তার মতো করে উত্তর দেয়, কথা বলে, কিন্তু আজকে দিল্লির ঘটনাগুলো বা টুইটারে ফেসবুকে যে আলোচনাগুলো চলছে, সেগুলোর একটাই সোজাভাবে ধরা যেতে পারে যে আমাদের ভারত সরকারের ওপর ভারতের লোকের চাপ বাড়ছে যে তুমি কিছু করো, এটা আর নয়। আমি প্রতিপাদন ঘোষ, আপনার যে যুক্তিগুলো অবশ্যই আমি সেগুলো গ্রহণ করছি এবং এগুলো অকাট্য যুক্তি, কিন্তু আমি একজন সাংবাদিক হিসেবে মৃদু আপত্তি করব। সেটি হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হয় না এটা বললে অবশ্যই সেটা অবশ্যই অবশ্যই ধ্রুব মিথ্যা হবে, ধ্রুব মিথ্যা। বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা, যদি আমি সংখ্যালঘু শব্দটার সাথে দ্বিমত পোষণ করি, এখন প্রচলন হয়ে গেছে বোধহয় শব্দটা আমাকে উচ্চারণ করতে হচ্ছে বোঝানোর জন্য। আমিও দ্বিমত পোষণ করি, আমিও দ্বিমত পোষণ করি। তো হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপরে নানান সময় নির্যাতন চলেছে, এটা সত্য কথা। বিভিন্ন রাজনৈতিক শক্তি তাদের উপর নির্যাতন চালিয়েছে, একক কোনো রাজনৈতিক শক্তি নির্যাতন চালিয়েছে সেটা নয়। আমি আপনার কথাকে মিলিয়ে বলছি। হাসিনা সরকার থাকার সময় 2021 সালে পুজোর সময় একটা ঘটনা ঘটেছিল, আমরা জানি। প্রশ্নটা এখন যেটা হচ্ছে সেটার কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে সরকারিভাবে এবং একটা ডমিনেন্ট মিডিয়াতে, যখনকার মিডিয়াতে যে এক ধরনেরই সরকার পক্ষীয় কথা বলে যাওয়া হচ্ছে যে কিচ্ছু হয়, কিচ্ছু হয়, এটা হচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যেমন অবশ্যই নির্যাতনের শিকার হচ্ছে, এবং আপনি এই সময় যে বলেন যে চাকরি ক্ষেত্রে বা অনেকে স্যাক করার ক্ষেত্রে হিন্দু কমিউনিটি অনেকে সরকারি চাকরি থেকে স্যাক করা হচ্ছে, এগুলো সব সত্য কথা। কিন্তু ভারতের কোন কোন মিডিয়া, আন্ডারওয়ার্ল্ড, আন্ডারগ্রাউন্ড কোন কোন গণমাধ্যম, সোকাল গণমাধ্যম, তারা কিন্তু অনেক ধরনের রিমার্ক ছড়িয়েছে হিন্দুদের উপর গণহত্যা চালানো হচ্ছে, ঢাকা শহরে লাশের স্তূপ ইত্যাদি ইত্যাদি, চট্টগ্রামের সেনাবাহিনী হিন্দুদের উপর নির্যাতন চলছে, একেবারে ঢাকা মিথ্যা কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অন্যান্য যে নির্যাতন হচ্ছে না আমি সে কথা বলছি না, কিন্তু এইগুলো তো রটানো হচ্ছে, এবং এইগুলো এই গুজব ছড়িয়ে আপনি যাদের কথা বলছেন যে ভারতের সাধারণ মানুষরাও তো উত্তেজিত হতে পারে, তারাও তো বিচার দাবি করতে পারে, হ্যাঁ পারে অবশ্যই। কিন্তু এই মিডিয়াগুলো, সোকাল মিডিয়াগুলো কি মানে খানিকটা দায়ী নয় তাদের এই ক্ষোভ বিক্ষোভ? অবশ্যই অবশ্যই অবশ্যই। এটা তো দেখুন, এই আপনি যেটা বললেন এটার কোনো সরাসরি ওষুধ তো থাকে না। যেমন আপনি জানেন যে লন্ডন থেকে বেরোয় কয়েকটা কাগজ আছে, মিরর, সান, কেমন, তো এই কাগজগুলো ট্যাবলয়েড, তারা সেন্সেশনালিজম করে, বহুল পঠিত কাগজ। তো এবং এবং এরকম আরো অনেক আছে, আমি গাদা গাদা আমেরিকান মিডিয়া থেকে, অমুক মিডিয়া থেকে আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারবো। যেমন ধরুন, আমি বিবিসি থেকে উদাহরণ দিচ্ছি। বিবিসির একটা রিপোর্টের জন্য, হজরত বাল নিয়ে একটা রিপোর্টের জন্য আমাদের দেশে দাঙ্গা বেঁধে গিয়েছিল, ভুল রিপোর্টের জন্য। তো এগুলো সব সত্যি, আমি কাউকে ডিফেন্ড করব না, কেউ যদি ব্যাড জার্নালিজম করে আমি ডিফেন্ড করব না। মুশকিলটা হচ্ছে যে আমি সেটাকে ইয়ার্ডস্টিক ধরে বলি, কারণ আপনি জানেন যে আমি নিজে যথেষ্ট খোঁজ রাখি বাংলাদেশ সম্পর্কে। তো সুতরাং ঘটনা ঘটছে, এবং আপনারাও যখন কেউ কেউ সাহস করে বলছেন, তাদেরকে যখন ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে যখন ফেসবুকে ওপেনলি সরকার পক্ষ থেকে তাদের বিচার হয়, তারপরে তাদের গণধোলাই ধরনের হয়, তারপরে তাদেরকে জেলে পাঠানো হয়, বা কাউকে পাঠানো হচ্ছে না কিন্তু সে ভয় চুপ করে যাচ্ছে, এই ঘটনাগুলো যখন আমরা দেখছি, তখন আমার এখানে লোকও তো দেখছে, আপনি তো এগুলো অস্বীকার করতে পারবেন না। তাহলে সে কি বুঝতে পারছে যে এরা যেটা বলছে তার কোনো সত্যতা নেই, ক্রেডিবিলিটি সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু যুক্তি এটি অবশ্যই মানে লজিক্যালি ধরি কিংবা অ্যান্টি লজিক্যালি ধরি আপনার কথাটা গ্রহণযোগ্যতা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই যে বিক্ষোভ যারা করছে বাংলাদেশেও, যারা ভারত বিরোধী এক ধরনের মানসিকতাকে পুঁজি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, এবং বাংলাদেশে একটা উগ্রবাদী গোষ্ঠী রয়েছে, এটি সরকারই নিজে স্বীকার করছে। আমাদের এখানে একজন ছাত্র নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে সরকারের পক্ষ থেকে স্বীকার করতে বাধ্য হয়েছে যে একটা উগ্রবাদী গোষ্ঠীর কাজ।
এর আগে সে কখনোই স্বীকার করেনি এটা। তার মানে আমরা এখন বলতে পারি ওপেন যে অবশ্যই উগ্রবাদী গোষ্ঠী রয়েছে। ঠিক ভারতেও কি এ ধরনের একটা উগ্রবাদী গোষ্ঠী রয়েছে, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী, যারা নানানভাবে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়? নাকি আমরা অ্যাজ ইউজুয়াল ধরে নেবো না এটা সাধারণ মানুষের বিক্ষোভ? দিল্লিতে যা হচ্ছে বা বিভিন্ন হাই কমিশন ঘেরাওর যে আহ নানান ধরনের প্রস্তুতি আমরা দেখছি। আপনাকে আমি ত্রিপুরার রেফারেন্স দিয়েছি। ত্রিপুরাতে কিন্তু টিপ্রা যে জনজাতি, তারা কিন্তু একটা বড় সংখ্যক খ্রিস্টান। সুতরাং এটা ধর্মীয়, আপনি যদি এটাকে হিন্দু ধর্মের সঙ্গে ট্যাগ করেন পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গে বিক্ষোভ হচ্ছে, পশ্চিমবঙ্গে সেই ধরনের উন্মাদনা কম। যদি আমি উন্মাদনা শব্দটাকে বলি, দেখুন, উন্মাদ ধর্মীয় কি বিধর্মীয়, উন্মাদ সব দেশে আছে, এটা নিয়ে আমি কোনো দ্বিমত পোষণ করি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদি এতই হতো কিছু, তাহলে আজকে কোনো একটা মানে এই 1.5 বছর ধরে কারো তো গায়ে আঁচটি পড়েনি, কোথাও আঁচটি পড়েনি, কিচ্ছু ঘটেনি, কেউ কিচ্ছু করেনি। তাহলে 1.5 বছর পরে কেন ঘটছে? তাহলে কি শুধুই কেন লোকগুলো ফেসবুকে বলছে, কেন বরখাদাতের মতো একজন বড় নামকরা সাংবাদিক সে রাগ করছে, কেন করছে? সুতরাং আপনি কখনোই বলতে পারেন না যে এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড বা রিলিজিয়াস এক্সট্রিমিজম, এই তকমাটা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। যদি এটা হয়েও থাকে, আমি আপনার কথাকে অগ্রাহ্য করলাম না, কিন্তু আমি বলছি এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না। আপনি বলছেন যে ভারতের বিরুদ্ধে যে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য, সেই উস্কানিমূলক বক্তব্য নিয়ে আমি নিজেও কথা বলেছি, বিরোধিতা করেছি। কিন্তু যারা এই উস্কানিমূলক বক্তব্যের সঙ্গে, মানে ভারত আক্রমণ করা হবে, সেভেন সিস্টার্স দখল করে নেওয়া হবে, আহ তাদের যে অভিযোগগুলো, যে যে সীমান্ত হত্যা কিংবা নানান ধরনের আধিপত্য সৃষ্টি করা, বাংলাদেশের উপরে একতরফা নির্বাচন, আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে সাপোর্ট করে যাওয়া, আহ এইসব যে অভিযোগগুলো তোলা হচ্ছে, সে সম্পর্কে আপনার একটা ছোট্ট মন্তব্য জানতে চাই। আচ্ছা, এই নির্বাচন সাপোর্ট করা যদি আপনি বলেন, এটা তো ভারত করেছে, সুতরাং এটা তো আনডিনায়েবল ফ্যাক্ট। ভারত যেমন করেছে তেমনি করেছে হচ্ছে চীন। 2018 ইলেকশন যদি, যেটা রিগড ইলেকশন, সেটা নিয়ে যদি দেখা হয়, বোধহয় খোঁজ নিলে জানা যাবে চীন প্রথম কনগ্রাচুলেট করেছিল, বা জাস্ট সমানে সমানে। সুতরাং আচ্ছা, এখন আমেরিকা যদি বলে যে আমরা করিনি, তাহলে তো হয় না। আমেরিকা তো সাপোর্ট করেছে এতগুলো নির্বাচন, রাশিয়া করেছে। আপনি যদি ভারতকে সিঙ্গেল আউট কেন করছেন? রাশিয়া 2023 সালে এই অবধি বলেছে যে আমেরিকা হাসিনাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। পিটার হাসের এগেনস্টে রাশিয়া স্টেটমেন্ট দিয়েছে, 2022 সালে দিয়েছে, 2023 সালে দিয়েছে। তো সুতরাং আপনি সিঙ্গেল আউট করতে পারেন না, যদি করেন সবাইকে ধরে নি। দ্বিতীয়ত হচ্ছে এবার আসি আধিপত্যবাদ নিয়ে। দেখুন, সারা পৃথিবীতে কতগুলো নিয়ম চলে। বড় দেশ বড় দেশ, ভারত আমেরিকা সে বড় দেশ, তার মাসল পাওয়ার, এই যে জিওপলিটিক্যাল হায়ারার্কি থাকে, এই হায়ারার্কিকে আপনি অগ্রাহ্য করতে পারবেন না। সেটা যদি আমি যদি ভারতে না জন্মে বাংলাদেশে হতাম, তাহলে ওইটাকে আমাকে স্বীকার করতে হবে। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, কিন্তু যদি আমি লজিক্যালি আসি, আপনি কিসে যখন বলে যাওয়া হয় একতরফা চুক্তি, একতরফা চুক্তিটা কোনটা আলোচনা করতে হবে তো, যে কোনটা একতরফা চুক্তি, কোনটা নিয়ে হয়েছে। আপনি তিস্তার জল নিয়ে হয়নি, এগ্রিমেন্ট হয়নি, এটা নিয়ে আপনার গ্রিভেন্স থাকতে পারে, কিন্তু আপনি একতরফা চুক্তি কোনটাকে বলছেন সেটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। আপনি খালি একটা স্টেটমেন্ট, একটা রেটরিক হিসেবে ব্যবহার করলে হয় না।